আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মা। গল্পটি তাহলে শুরু করি। আজও মাকে দেখে ফেরার পর প্রিয়ার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এখন এটা প্রায় প্রতিবারই হয় যখনই প্রিয়া বাপের বাড়ি যায়। খুব অল্পই দূরত্ব প্রিয়ার বাপের বাড়ি ওর বাড়ির থেকে, কিন্তু সংসারের দায়িত্ব কর্তব্য সামলে খুব বেশি যেতে পারে না বাপের বাড়ি। সব মেয়েদের ভবিতব্যই এটা, যেখানে জন্ম, শৈশব, কৈশোর, মেয়েবেলা কাটে, পরবর্তীতে সেখানেই যাবার জন্য সময় বার করতে হয়। বছরের প্রথম দিনটায় প্রিয়ার ইচ্ছে হলো একটু ঘুরে আসে। এখন যখনই প্রিয়া বাপের বাড়ি যায়, দেখে হয় মা শুয়ে আছে নয় বসে আছে, কোনো কথা বলে না। কিছু জিজ্ঞেস করলেও তেমন সাড়া দেয় না। কিছুক্ষণ চেষ্টার পর একটু ধরে নাড়ানাড়ি, গাল টিপে একটু আদর করার পর শিশুর মতো নিষ্পাপ হাসি হেসে ওঠে। মাকে দেখে প্রিয়ার এটাই মনে হয়, মা এখন যেন শৈশবে ফিরে গেছে। খুব বেশি যে অসুস্থ তাও নয়, তবে বোঝা যায় এখন মায়ের অনুভূতিগুলো ধীরে ধীরে কমজোর হয়ে যাচ্ছে। কোনো কিছুতেই কোনো প্রতিক্রিয়া দেখায় না। এখন আর মায়ের স্নেহস্পর্শ আশা করে না। নিজেই মাকে জড়িয়ে ধরে গালে গাল লাগিয়ে আদর করে আসে। তবে মায়ের গায়ের মামা গন্ধ আর মায়ের উষ্ণতাটা এখনও একই রকম আছে। জড়িয়ে ধরে মায়ের বুকে মুখ রাখলে একই রকম কোমলতা অনুভূত হয়। বাড়িতে গিয়ে কখনো কখনো দাদার কাছে শুনি, মা ছেলে মানুষের মতো কাজকর্ম করে, জেদ করে না খাওয়ার। প্রিয়া দাদাকে বোঝায়, এই বয়সে মানুষ আবার শৈশবে ফিরে যায়। ছোটবেলায় মা আমাদের যেভাবে খেয়াল রেখেছে, এখন আমাদের সেভাবে মায়ের দিকে খেয়াল রাখতে হবে। দাদাও প্রিয়ার সঙ্গে সহমত হয়। প্রিয়া ভাবে কি ভীষণ দৃঢ়তা ছিল মায়ের। বাবা ভীষণ নিরীহ আর ভালো মানুষ ছিলেন। সাত পাঁচে থাকতেন না, শুধু রোজগার করা আর ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এনেই ক্ষান্ত থাকতেন। বাইরে থেকে কখনো খালি হাতে ঘরে আসেননি। ভাই বোনের পুরো দায়িত্বই মার ওপরে ছিল। কঠোর অনুশাসনে রেখেছেন। কারো সাহস ছিল না লেখাপড়ার ক্ষেত্রে কোনো গাফিলতি করার। অথচ প্রিয়ার মা তেমন লেখাপড়া জানতেন না। প্রিয়ার মায়ের মুখে শুনেছি, মায়ের বাবা মাকে শহরে কাকার বাড়ি পাঠিয়েছেন যাতে লেখাপড়ার সুবিধা হয়। কিন্তু মায়ের কাকিমা মাকে দিয়ে ঘরের কাজ করাতেন। খুব চেনা একটা ঘটনা। তারপর 14 বছর বয়সে মায়ের বিয়ে হয়ে যায়, আর ঘাড়ের ওপর এসে পড়ে সংসারের বোঝা, আর পরে সন্তানের দায়িত্ব কর্তব্য। প্রিয়ারা 5 ভাই বোন। সকলকে একা হাতে বড় করেছেন প্রিয়ার মা। প্রিয়া ভাবে, এখনকার দিনে একটা সন্তানকে বড় করতেই বাবা মায়েরা হিমশিম খেয়ে যান। প্রিয়া যখন ছোট ছিল, স্কুলে পড়তো, তখন ভাড়া বাড়িতে থাকতো ওরা। সেই বাড়ির পাশেই একটা পুকুর ছিল। ভোরের আলো তখনও সেভাবে ফুটতো না। বিছানায় শুয়ে শুয়ে মায়ের কাপড় কাচার আওয়াজ পেত। শান বাঁধানো ঘাটে মা পিটিয়ে পিটিয়ে কাপড় কাচত। তখন জামা কাপড় আগের দিন রাতে গরম জলের সোডা দিয়ে ভিজিয়ে রাখত মা। পরের দিন ভোরে কাচত। সকাল 6টার মধ্যেই কাচাকাচি সেরে মায়ের স্নান সারা হয়ে যেত। স্নানের পর কপালে বড় একটা সিঁদুরের টিপ পরে ভিজে চুল পিঠে ফেলে মা রান্নার জোগাড়ে লেগে যেতেন। মাকে কখনো আঠা লাগানো টিপ পরতে দেখেনি প্রিয়া। এই বড় একটা সিঁদুরের টিপ পরত মা। কাজের ব্যস্ততায় বা গরমে সেই সিঁদুরের টিপ যখন ঘেঁটে যেত, কি সুন্দর লাগতো মাকে দেখতে। আগে জলখাবার তৈরি হতো, পরে দুপুরের জন্য রান্না করতো মা। কত যে পদ করতো তার ঠিক নেই। মায়ের হাতে রান্না করা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, লাউ আর করলা বা উচ্ছে দিয়ে মুগের ডালের স্বাদ এখনও যেন মুখে লেগে আছে। কারণ ওই স্বাদ আর কারো রান্নায় পায়নি। মায়ের হাতে সব রান্নাই যেন অমৃত ছিল। শীতে বড় গামলা ভরে পিঠে পায়েস করত। জন্মাষ্টমীতে মালপোয়া, তালের বড়া, ছোলার ডাল। 2-3 দিন ধরে খেতে হতো সেসব। তখন তো বিরক্ত হতো সবাই। দাদা বলতো, এত বেশি করে কেন করো?
মা বলতো, তোরা বেশি করে খাবি বলে কম যেন না পড়ে। দাদা আবার বলতো, মিষ্টি জিনিস এত খেতে কি ভালো লাগে? মা বলল, সারা জীবন তো এভাবে করে খাওয়াতে পারবো না। সত্যিই তাই। বেশ কিছু বছর হয়ে গেল মায়ের হাতের বানানো খাবার আর জোটে না, আর কখনো জুটবেও না। মা কত কাজ করত, এটাই অবাক হয়ে ভাবে প্রিয়া। সেই অন্ধকার থাকতে উঠিয়ে শুরু হতো মায়ের কাজ, শেষ হতো অনেক রাতে। শীতের দুপুরে আবার একটা বাড়তি কাজ করত, পুরনো কাপড় টান টান করে পেতে কাঁথা সেলাই করত। আর সেলাই করার জন্য সুতোগুলো আবার পুরনো কাপড়ের পাড় থেকে টেনে বার করত। প্রতি বছর শীতে মা দুটো তিনটে কাঁথা সেলাই করতই। একটা পাতলা কাঁথা প্রিয়া গরমেও গায়ে দিত, এটা ওর অভ্যাস। এখনও আছে, কিছু গায়ে না দিলে ঘুমাতে পারত না, তা সে যতই গরমকাল হোক না কেন। সময়ের সঙ্গে সঙ্গে মায়ের হাতে সেলাই করা সেসব কাঁথা বাক্সবন্দি হয়ে গেছে। প্রিয়া তার থেকে দুটো কাঁথা নিয়ে এসেছে, খাটে তোশকের ওপরে পেতে নিয়েছে। এতে মায়ের ছোঁয়াও অনুভব করে। কত কিছু যে মনে পড়ে। কি ভীষণ অনুশাসন ছিল মায়ের। তখন তো বিরক্ত হতো, কিন্তু এখন ভাবে ওই কঠোর অনুশাসন ছিল বলেই কোনো ভাই বোন বিপথে যেতে পারেনি। মনে আছে, প্রিয়া যখন টিউশন পড়তে যেত, অনেক দিন ফেরার পথে মাকে পেয়ে যেত। যে পথে প্রিয়া ফিরত সেই পথ ধরে মা এগিয়ে যেত একটু দেরি হলে। যখন চাকরি করেছে তখনও একটু দেরি হলে অটো রিকশা থেকে নেমেই মাকে দাঁড়িয়ে থাকতে দেখত। কখনো কখনো প্রিয়ার রাগ হতো মায়ের এমন করাতে। রাগ করে বলতো, রাস্তায় চলে আসার কি হয়েছে? মা আস্তে করে বলতো, আগে মা হ, তারপর বুঝবি। সত্যিই এখন বোঝে প্রিয়া। মেয়ের স্কুল থেকে ফিরতে একটু দেরি হলেই উৎকণ্ঠায় ঘর বার করতে থাকে। এখন মাতৃসুলভ উৎকণ্ঠাটা সঠিকভাবে উপলব্ধি করতে পারে প্রিয়া। দিন দিন একটু একটু করে মা ফুরিয়ে যাচ্ছে, ভাই বোনেরা সেটা বুঝতে পারে। প্রিয়া ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করে মায়ের এই ফুরিয়ে যাওয়া যেন ত্বরান্বিত না হয়। একমাত্র মাই আছে মাথার উপর, গুরুজন বলতে। যতবার বাড়িতে যায় দেখে মা শুয়ে আছে। মায়ের ঘরটা ভরা ভরা লাগে। এত বড় বাড়িতে অনেক ঘর থাকলেও সবাই মায়ের ঘরে বসেই গল্প করে, যে যেখানে জায়গা পায়, খাটে, মেঝেতে, চেয়ারে। একবার শরীর খারাপ হওয়াতে মাকে কদিনের জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মায়ের ঘরের সেই শূন্যতার অনুভূতি এখনও ভুলতে পারে না প্রিয়া। প্রিয়া এই কথাটা ভীষণ বিশ্বাস করে। ঈশ্বর সবার কাছে থাকতে পারেন না বলে মায়ের সৃষ্টি করেছেন। সত্যিই তাই, মা ঈশ্বরের আর এক রূপ। যখন নিউজ পেপারে দেখে বা শোনে স্বার্থের জন্য বা বয়স হয়ে গেছে বলে কোনো সন্তান মাকে অবহেলা করে, ভীষণ ভীষণ খারাপ লাগে। ওরা জানে না কত বড় পাপ করছে। যে মানুষের জন্য পৃথিবীতে চোখ খুলেছে তাকেই অবহেলা, যে ঈশ্বরকে অপমান করার সমান, তা কি ওরা বোঝে না? প্রিয়া চায় আরও অনেক বছর যেন মা এইভাবেই ওদের মাথার ওপর থাকেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অঞ্জনা, পাঠে জয়তী। ধন্যবাদ।